বাংলা বরাক আসাম চ্যানেলের সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 3,22,318 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরলেন 1,62,451 জন এবং ইতিমধ্যে মৃত্যু হলো 9,204 জনের। অপরদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 78,94,787 জনে এবং ইতিমধ্যে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে 4,32,869 জনের। অন্যদিকে আসামে করোনা ভাইরাসের দ্রুত সংক্রমণ অব্যাহত। আসামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 3,943 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরলেন 1,805 জন। অপরদিকে পুঞ্চে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। কাশ্মীরে শহীদ হলেন জওয়ান, জখম হলেন 3 জন। অপরদিকে পাকিস্তানের বারংবার হামলার মাঝেই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে জল্পনা উস্কে দিয়ে বক্তব্য রাজনাথ সিংয়ের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অন্যদিকে আগামী 6 দিনে দিল্লিতে কোভিড-19 টেস্ট 3 গুণ বাড়বে। দিল্লিতে বাড়ানো হবে করোনা টেস্ট। কন্টেনমেন্ট জোনে সব বাড়িতে সমীক্ষা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অপরদিকে নেপালের নতুন মানচিত্র পার্লামেন্টে পাশের ঘটনা সীমান্ত সমঝোতাকে বিঘ্নিত করবে, স্পষ্ট জানালো ভারত। অন্যদিকে করোনা আক্রান্ত বেলুড় মঠের এক মহারাজ। অপরদিকে করোনা ভাইরাসের ঢেউয়ের দ্বিতীয় ধাক্কা। এপ্রিলের পর একদিনের সর্বাধিক সংক্রমণ চীনে। অন্যদিকে টাকা খরচ করে বাড়ি ফিরতে হয়েছে 85% শ্রমিককে, বলছে সমীক্ষা। অপরদিকে আমেরিকায় ফের শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ যুবক। ক্রমেই আরও জটিল হচ্ছে পরিস্থিতি। অন্যদিকে আত্মহত্যা করলেন বলিউড স্টার সুশান্ত সিং রাজপুত। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অপরদিকে করোনায় মৃত্যু হলো বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর। এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশে গত 24 ঘন্টায় 3,141 জন শনাক্ত এবং 32 জনের মৃত্যু। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 3,22,318 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরলেন 1,62,451 জন এবং ইতিমধ্যে মৃত্যু হলো 9,204 জনের। সুতরাং এখনও 1,50,626 জনের শরীরে এই মারণ ভাইরাস সক্রিয় রয়েছে। অপরদিকে পুঞ্চে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। শহীদ হলেন এক ভারতীয় জওয়ান। করোনার জেরে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, কিন্তু নিজের চারিত্রিক অভ্যাস থেকে পিছু হটছে না সন্ত্রাসবাদীদের মরুদ্যানে পরিণত হওয়া পাকিস্তান। রবিবাসরীয় সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার খিরনি এবং শাহপুর সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনা ছাউনি এবং ঘনবসতিপূর্ণ গ্রামগুলি লক্ষ্য করে গোলাবর্ষণ করতে থাকে পাকিস্তান। এর পাল্টা যোগ্য জবাব দেয় ভারত। শুরু হয় দুই তরফের তুমুল গুলির লড়াই। এদিন সকালে মাঝারি ও ছোট স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করার পাশাপাশি মর্টার শেলিংও করে পাকিস্তান। পাল্টা যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা। পাকিস্তানের ছোড়াগুলিতে শহীদ হন এক সেনা জওয়ান। গুরুতর জখম হয়েছেন আরও 2 জন। আহত জওয়ানদের এয়ারলিফট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভারতের পাল্টা জবাবে গুরুতর জখম 4 পাকিস্তানি জওয়ান। সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রমেশ কুমার আগরওয়াল জানিয়েছেন, শাহপুর কিরানি সেক্টরে পাকিস্তান সেনার হামলায় 29 বছর বয়সী এক জওয়ানের মৃত্যু হয়েছে। তার নাম হলো লুঙ্গাবুই আবনমলি। অপরদিকে দিল্লিতে বাড়ানো হবে করোনা টেস্ট। কন্টেনমেন্ট জোনে সব বাড়িতে সমীক্ষা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজধানী দিল্লিকে সুরক্ষিত রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। রবিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠক শেষে তিনি জানান যে দিল্লিতে যেসব কন্টেইনমেন্ট জোন রয়েছে সেখানে আগামী সপ্তাহ থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা হবে, যাতে করোনা রোগী চিহ্নিত করা যায়। করোনার টেস্টও বাড়ানো হবে সেখানে, এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও করোনা মোকাবিলায় হাই রিস্ক জোনে সরাসরি আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক বলেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে বৈঠকের আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান যে রাজ্যে 20,000 বেডের সংখ্যা বাড়াতে চলেছেন তারা। ছোটো ছোটো যে নার্সিংহোমগুলি রয়েছে সেখানে তৈরি হবে করোনা শয্যা। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যাংকোয়েট হল বা হোটেলগুলিতেও এই ব্যবস্থা করা হবে। এর ফলে অনেকটা মোকাবিলা করা যাবে রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি। মত সরকারের। শুক্রবারও দিল্লিতে করোনা আক্রান্তদের চিকিৎসার অব্যবস্থা নিয়ে
কেজরিওয়াল সরকারকে কড়া ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। দিল্লির সরকারি হাসপাতালগুলিতে করোনা চিকিৎসার ব্যবস্থা ভয়াবহ আখ্যা দিয়ে রাজ্য সরকারের থেকে ব্যাখ্যাও তলব করেছে শীর্ষ আদালত। একই সঙ্গে করোনায় মৃতদের প্রতিও দিল্লিতে যে আচরণ করা হচ্ছে তারও কড়া সমালোচনা করে অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি বলে ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত মামলায় নিজেদের এই পর্যবেক্ষণ জানিয়েছে। এদিন আলোচনা পরবর্তী সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবাদ সংস্থার মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, আগামী দুদিনে করোনা পরীক্ষা দ্বিগুণ হবে এবং 6 দিনে কোভিড-19 টেস্ট 3 গুণ বাড়বে দিল্লিতে। মোদী সরকারের তরফে তেমন আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও অমিত শাহ জানিয়েছেন, দিল্লিতে করোনা সংক্রমণ রুখতে ভীষণভাবে উদ্যোগী মোদী সরকার। দিল্লিতে করোনার গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছিল, খুদ দিল্লির সরকারের তরফেও সেই আশঙ্কা করা হয়েছিল। দিল্লিতে এখনও করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি বলে জানায় কেন্দ্র, তবে সতর্কতামূলক সব ব্যবস্থা আরও জোরদার করতে পরামর্শ দেওয়া হয় কেজরিওয়াল সরকারকে। অন্যদিকে পাকিস্তানের বারংবার হামলার মাঝেই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে জল্পনা উস্কে দিয়ে বক্তব্য রাজনাথ সিংয়ের। একদিকে লাদাখে চীনা আগ্রাসন, অন্যদিকে কাশ্মীর সীমান্তে পরপর পাকিস্তানের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন। এরই মাঝে আজ এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে জম্মু কাশ্মীর জনসংবাদ র্যালিতে ভাষণ দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সকাল 11টায় শুরু হয় এই সভা। ভারতের সঙ্গে যুক্ত হতে চাইবে পাক অধিকৃত কাশ্মীর। এদিন সভায় রাজনাথ সিং দাবি করেন, শীঘ্রই ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য পাক অধিকৃত কাশ্মীরের জনগণ আওয়াজ তুলবেন। তিনি বলেন, একটু অপেক্ষা করুন, শীঘ্রই পাক অধিকৃত কাশ্মীরের মানুষরা ভারতের সঙ্গে থাকার দাবি জানাবেন এবং পাকিস্তানের অধীনে থাকবে না। আর যেদিন সেটা হবে সেদিন আমাদের সংসদের লক্ষ্য পূরণ হবে। 370 ধারা নিয়ে এদিন কংগ্রেসকে খোঁচা দিতেও ছাড়েননি রাজনাথ সিং। তিনি কংগ্রেসের বিরুদ্ধে ইচ্ছে করে কাশ্মীর সমস্যা জিইয়ে রাখার অভিযোগ আনেন। এদিন তিনি বলেন, আগে এখানে কাশ্মীরি আজাদি স্লোগান শোনা যেত, পাকিস্তান ও আইএসের পতাকা দেখা যেত, এখন এখানে শুধু ভারতের পতাকা দেখা যায়। লাদাখের সীমান্ত সমস্যা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ দীর্ঘদিন ধরেই চলছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান করতে চাই। দুই দেশের মধ্যে 6 জুনের আলোচনা যথেষ্ট ইতিবাচক ছিল এবং সমস্যার সমাধানের জন্য আলোচনা চালিয়ে যেতে সম্মত হয় উভয় পক্ষই। এরপর চীনকে এক প্রকার হুঁশিয়ারি দিয়ে এদিন রাজনাথ বলেন, আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে ভারতীয় জাতীয়তাবাদকে খর্ব করে এমন কোনো কাজ এই সরকার করবে না। ভারতের গৌরব সবার উপরে। ভারত এখন আর দুর্বল রাষ্ট্র নয়, আমাদের শক্তি অনেক গুণ বেড়েছে। আমি এসব বলে কাউকে ভয় দেখাতে চাই না, তবে আমাদের সুরক্ষার দায়িত্ব আমরা ভালোভাবে সামলাতে পারি। দেশের আত্মমর্যাদায় কোনো আপোষ করব না। এর আগে মহারাষ্ট্র জনসংবাদ র্যালির ভাষণে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, জনগণকে আশ্বস্ত করতে চাই, সীমান্ত সমস্যা সমাধানে আমরা দৃঢ়প্রতিজ্ঞ এবং দেশের আত্মমর্যাদায় কোনো আপোষ করব না। অপরদিকে করোনা আক্রান্ত বেলুড় মঠের এক সন্ন্যাসী পিয়ারলেস হাসপাতালে ভর্তি ওই মহারাজ। সোমবার বেলুড় মঠ খোলা নিয়ে অনিশ্চয়তা, তবে এই ঘটনায় মঠের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত মঠ কিংবা স্বাস্থ্য দপ্তরের তরফে কিছু জানানো হয়নি এই বিষয়ে। জানা যাচ্ছে ওই মহারাজ গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন, সঙ্গে ছিল কাশি ও জ্বর। বয়স প্রায় 78 বছর। মঠের মধ্যেই মহারাজের চিকিৎসা চলছিল, কিন্তু ক্রমশ ওই মহারাজের অবস্থা অবনতি হতে থাকে। এরপরেই পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। করোনা আক্রান্ত সন্ন্যাসীর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাকে অক্সিজেন দিতে হচ্ছে বলেও জানা যাচ্ছে। অন্যদিকে ওই মহারাজের কাছাকাছি কারা কারা এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত তাদের আইসোলেশনে পাঠানো হবে বলে সূত্রের খবর। অন্যদিকে আগামী শনিবার থেকে মঠ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শর্ত মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু এই ঘটনার সামনে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, মঠ সিল করে দেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে। আর তা যদি করে দেওয়া হয় তাহলে আপাতত মঠ খোলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বেলুড় মঠ সূত্রে জানা যাচ্ছে, ওই মহারাজ রাস্তায় বের হতেন না। এর পরেও কীভাবে তিনি করোনা আক্রান্ত হলেন তা নিয়ে দুয়াশা। অপরদিকে নেপালের নতুন মানচিত্র পার্লামেন্টে পাশের ঘটনা সীমান্ত সমঝোতাকে বিঘ্নিত করবে, স্পষ্ট জানালো ভারত।
নেপালের নতুন মানচিত্রে ভারতের জমি, এই বিতর্কে যেন নতুন করে বারুদ ঢেলে দিল নেপাল পার্লামেন্টের নিম্নকক্ষে বুধবার নেপাল সরকারের তরফ থেকে সংবিধান সংশোধন বিল পাশ করার ঘটনা। আর এই ঘটনাতেই রীতিমতো ক্ষুব্ধ ভারতীয় সরকার। ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, নেপাল যে কাজটা করছে তার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভারতের জায়গাকে চিহ্নিত করে নেপাল যে নতুন মানচিত্র তাদের পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ করিয়েছে সে ঘটনা অত্যন্ত নিন্দাজনক, কারণ এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। নেপালের নতুন মানচিত্র একেবারেই গ্রহণযোগ্য নয়। নেপালের সঙ্গে যে সীমান্ত সমঝোতা রয়েছে এই ঘটনা সেটাকে বিঘ্নিত করতে পারে। নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষে দ্বিতীয় সংবিধান সংশোধনী বিলটি পাশ হতে 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন থাকলেও সর্বসম্মতিতে পাশ হয়। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বামপন্থী সরকারের আনা বিলকে সমর্থন করেছে নেপালি কংগ্রেস, আরজেপিএন এবং আরপিপির মতো বিরোধী দলের সব সদস্যই। লিপুলেক ও কালাপানিকে নিয়ে ভারত নেপাল বিবাদ নতুন করে আবার শুরু হয়েছে। সম্প্রতি নেপাল এক মানচিত্র প্রকাশ করেছে যেখানে এই দুই জায়গা নেপালের বলে দাবি করা হয়েছে। প্রকাশ্যে আসা মানচিত্র নিয়েই নতুন করে সংঘাত শুরু হয়েছে নেপাল ও ভারতের মধ্যে। তবে এই বিবাদের সূত্রপাত কিন্তু 2019 থেকেই। এদিকে করোনা ভাইরাসের ঢেউয়ের দ্বিতীয় ধাক্কা। এপ্রিলের পর একদিনের সর্বাধিক সংক্রমণ চীনে। এপ্রিল মাসের পর ফের একদিনের সর্বাধিক সংক্রমণ চীনে। ফের চীনে করোনা ভাইরাস সংক্রমণের বাড়বাড়ন্ত। এবার একেবারে রাজধানী বেজিংয়ের হোলসেল মার্কেট বা পাইকারি বাজারে করোনা আক্রান্ত মিলল। এর জেরে রাজধানী বেজিংয়ের বেশ কিছু এলাকা লকডাউন ঘোষণা করে দিল চীন সরকার। রবিবার একদিনে নতুন সংক্রমণের 57টি মামলা সামনে এসেছে। গত পর্বে চীনের বিভিন্ন অংশে কঠিনতম লকডাউন করে করোনা ভাইরাসের সংক্রমণ রোকা হয়েছিল জানুয়ারি মাসে। ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে 34টি ইনফেকশনের ঘটনা সামনে এসেছে। এছাড়াও আরও 2টি গরুয়া সংক্রমণের ঘটনা সামনে এসেছে রবিবারই। এটা পাওয়া গেছে উত্তর পূর্বের লিওয়ানিং প্রদেশে। স্থানীয় আধিকারিকরা জানিয়েছেন, বেজিংয়ের কেসের উপর তারা নজর রেখেছেন। নতুন যে সংক্রমিতের পাওয়া গেছে তাতে 11টি রেসিডেন্সিয়াল এলাকায় মানুষকে গড় থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। গত 2 মাসে এগুলি বেজিংয়ের নতুন করোনা সংক্রমণের মামলা। এএফপি জানিয়েছে, রাস্তায় শত শত পুলিশ আধিকারিককে মাস্ক ও গ্লাভস পরা অবস্থায় রাস্তায় দেখা গেছে। পুলিশ ছাড়াও প্যারামিলিটারিদের নিয়োগ করা হয়েছে। এর আগে বেজিংয়ের ফেংতাই জেলার প্রশাসনিক আধিকারিক চু জুনওয়েই জানিয়েছেন, বেজিংয়ের সিনফাদি হোলসেল মার্কেটে 517 জনের লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে 45 জনের নমুনায় করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে। সঙ্গে সঙ্গে বেজিংয়ের সব খেলাধুলার ইভেন্ট, আন্তঃপ্রদেশ পর্যটন বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার 6 জন করোনা আক্রান্ত রোগী বেজিংয়ের সিনফাদি মার্কেটে গিয়েছিলেন। এই ঘটনার পরে চীনে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রমাদ গোনা শুরু হয়ে গিয়েছে। অপরদিকে টাকা খরচ করে বাড়ি ফিরতে হয়েছে 85% শ্রমিককে, বলছে সমীক্ষা বলছে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, কেন্দ্র বা রাজ্যগুলি যাই দাবি করে থাকুক না কেন, পরিযায়ী শ্রমিকদের নিজেদের ভাড়া দিয়েই বাড়ি ফিরতে হয়েছে। এখনও এই ধারা জারি রয়েছে। সমীক্ষা বলছে 85% পরিযায়ী শ্রমিক নিজেরাই বাড়ি ফেরার ভাড়া চুকিয়েছেন। এদের মধ্যে 62%কে প্রায় 1500 টাকা করে দিতে হয়েছে বাড়ি ফেরার জন্য। ব্র্যান্ডেড ওয়ার্কস অ্যাকশন নেটওয়ার্ক একটি সমীক্ষা চালিয়েছে যেখানে এই তথ্য বেরিয়ে এসেছে। 1963 জন পরিযায়ী শ্রমিকের উপর একটি ফোন সার্ভে চালানো হয়েছে। সেই সার্ভেতেই বেরিয়ে এসেছে তথ্য। মে মাসের শেষ সপ্তাহ থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত চালানো হয়েছে এই সমীক্ষা। এর আগে সুপ্রিম কোর্ট 15 দিনের মধ্যে সব পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরানোর নির্দেশ দেয়। কেন্দ্র ও রাজ্যগুলিকে শীর্ষ আদালতের নির্দেশ ছিল পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করার কাজ যেন শুরু করে দেওয়া হয়, যাতে আগামী 15 দিনের মধ্যে সুষ্ঠুভাবে বাড়ি পৌঁছে দেওয়া সম্ভব হয়। একই সঙ্গে শীর্ষ আদালত জানায়, রাজ্যগুলিকে পরিযায়ী শ্রমিকদের যাতায়াত ভাড়া দিয়ে দিতে হবে। সমীক্ষা জানাচ্ছে 33% পরিযায়ী শ্রমিক সুষ্ঠুভাবে বাড়ি ফিরতে পেরেছেন, যেখানে 67%ই পারেননি। যারা ফিরেছেন তাদের মধ্যে 85%ই নিজেরা খরচ করে ফিরেছেন। বাড়ি ফেরার জন্য 44% ব্যবহার করেছেন বাস রুট, 39% শ্রমিক স্পেশাল ট্রেনে, 11% ট্রাকে বা লরিতে করে, 6% পায়ে হেঁটে বাড়ি ফিরেছেন। যারা এখনও আটকে রয়েছেন তাদের মধ্যে 55%ই চান দ্রুত বাড়ি ফিরতে। এর আগের এক সমীক্ষা বলছে, ক্ষমতায় থাকা 6 বছরে প্রথমবার এমন পরিস্থিতি তৈরি হয়েছে যা কেন্দ্রের হাতের বাইরে চলে গিয়েছে।
একদিকে প্রধানমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার কথা বললেও কাজের কাজ যে কিছু হচ্ছে না তা বলাই বাহুল্য। এতে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা যেমন বাড়ছে তেমনি বাড়ছে তাদের মধ্যে ক্ষোভ। হাত থেকে ক্রমশ ফসকে যাচ্ছে বুট সংখ্যা, মনে করছে সমীক্ষা। গত 2 মাসের রিপোর্ট বলছে প্রধানমন্ত্রী মোদির লকডাউন ঘোষণার ফলে রাতারাতি কাজ হারিয়েছেন লক্ষাধিক মানুষ। পরিযায়ী শ্রমিকদের কথায় কেন্দ্র কী করেছে তাদের জন্য? গোটা দেশের পরিযায়ী শ্রমিকদের দুর্দশার মধ্যে ফেলে দিয়েছে এই লকডাউন। কাজ নেই, টাকা নেই, খাবার নেই, পরিবার নিয়ে কার্যত পথে বসতে চলেছেন তারা। তাদের প্রশ্ন, কিভাবে কেন্দ্র তাদের পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে যেতে পারে? এই প্রশ্নই এখন ধাক্কা খাচ্ছে বিজেপির অন্দরে। সমীক্ষা বলছে শ্রমিকদের একটা বড় অংশ ভোট দিয়েছিল বিজেপিকে। তারাই এখন বলেছেন তাদের সাথে যা হলো তা তারা পরবর্তী ভোট পর্যন্ত মনে রাখবেন সেই পরিস্থিতি। অপরদিকে বলিউড স্টার সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা। গোটা দেশ যখন করোনা নিয়ে দুশ্চিন্তায়, হঠাৎ বলিউডের উপরে যেন আকাশ ভেঙে পড়ল। আত্মহত্যা করলেন বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সুশান্ত সিং রাজপুত। মাত্র 34 বছর বয়সেই পৃথিবীকে বিদায় জানালেন সুশান্ত। রবিবার মুম্বাইয়ের বাড়ি থেকেই উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। বাড়িতে থাকা কাগজপত্র থেকে জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিলেন তিনি। তার বান্দ্রার বাড়ি থেকে পুলিশ দেহ উদ্ধার করেছে বলে খবর। মাত্র কয়েকদিন আগেই সুশান্ত সিং রাজপুত ও বরুণ শর্মার প্রাক্তন ম্যানেজার দিশা সোলিয়নের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে মুম্বাইয়ের মালাডের একটি বহুতলের নিচ থেকে দিশাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বরিবালির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। সেই ঘটনার পর শোকস্তব্ধ সুশান্ত লিখেছিলেন, এই খবর কোনোভাবেই বিশ্বাস করা যায় না। দিশার আত্মার শান্তি কামনা করি। আর তার কয়েকদিনের মধ্যেই আত্মহত্যা করলেন স্বয়ং সুশান্ত নিজেই। ঘটনার কথা শুনে সুখে মুহ্যমান গোটা বলিউড ও দেশ জুড়ে ছড়িয়ে থাকা সুশান্তের অগণিত ভক্তরা। বিগত কয়েকদিনে ইরফান খান, ঋষি কাপুর, ওয়াজিদ খানের মতো একের পর এক বলিউড ব্যক্তিত্বের মৃত্যু হয়েছে। তবে তাদের সকলেরই মৃত্যুর কারণ ছিল অসুস্থতা। কিন্তু সুশান্তের মতো বলিউডের তরুণ তুর্কি যেভাবে আত্মহত্যার পথ বেছে নিল তাতে বাসা খুঁজে পাচ্ছেন না কেউ। অন্যদিকে আমেরিকায় ফের শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ যুবক। ক্রমেই আরও জটিল হচ্ছে পরিস্থিতি। আমেরিকায় ফের কৃষ্ণাঙ্গ মৃত্যু। এবারও সেই শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিহত হতে হয় কৃষ্ণাঙ্গ এক যুবককে। জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনার রেশ এখনও কাটেনি। এখনও বিক্ষোভ চলেছে আমেরিকার একাধিক জায়গায়। তারই মাঝে এবার এই ঘটনা ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সেদেশে। আমেরিকার জর্জিয়ায় পুলিশের গুলিতে মৃত্যু হলো এক কৃষ্ণাঙ্গের। আমেরিকার জর্জিয়া রাজ্যের অ্যাটলান্টা শহরের ঘটনা। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। আজ অ্যাটলান্টার মেয়র জানান, এই ঘটনার পর পদত্যাগ করেছেন অ্যাটলান্টা শহরের পুলিশ চিফ। বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে যায়। সেই সময় ব্রুকস একজন পুলিশ অফিসারের টিজার নিয়ে পালানোর চেষ্টা করে। তারপর তাকে ধরার চেষ্টা করে পুলিশ। ব্রুক পুলিশের দিকে তাক করে টিজারটি। এরপর ওই অফিসার ব্রুকসকে লক্ষ্য করে গুলি চালায়। অ্যাটলান্টা পুলিশ চিফ এরিকা শিল্ড নিজেই পদ থেকে সরে গেছেন। এক প্রত্যক্ষদর্শী ঘটনাটির ভিডিও করেছে বলে জানা গিয়েছে। অ্যাটলান্টার মেয়র কেইসা লেন্স বটমস বলেন, অ্যাটলান্টা পুলিশ চিফ এরিকা শিল্ডস এই মর্মান্তিক দুর্ঘটনার পর নিজেই পদ থেকে সরে গিয়েছেন। এটি সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত। 25 মে আমেরিকার মিনিয়াপুলিসে পুলিশি হেফাজতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গের মৃত্যু হয়। সেই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়। এরপরই আমেরিকা সহ গ্রিস, ইতালি, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ও অন্যান্য দেশে শুরু হয় বিক্ষোভ। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বাংলাদেশের মন্ত্রিসভার প্রথম কোনো সদস্য যিনি করোনায় আক্রান্ত অবস্থায় মারা গেলেন। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। রবিবার সকালের রিপোর্ট পাওয়া যায়, যেখানে পিসিআর টেস্টে তার করোনা ধরা পড়ে। শনিবার তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই 11টায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 75 বছর। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কেকানিয়ায় শেষকৃত্য হবে। অন্যদিকে বাংলাদেশে গত 24 ঘন্টায় 3141 জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে কোভিড-19 আক্রান্ত হয়ে আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 1171 জনে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 87,520 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, 14,505টি নমুনা পরীক্ষা করে এই রোগীদের শনাক্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন
নয়শো